হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা একটা নতুন বিষয় শুরু করব। ইতিমধ্যেই আমরা পদার্থের গ্যাসীয় অবস্থা সম্পর্কে আলোচনা শেষ করেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে পদার্থের তরল অবস্থা। তো পদার্থের তরল অবস্থার ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে তোমাদের প্রথমে আমি বলেছিলাম যে তরলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার হয় না, আয়তন যদিও নির্দিষ্ট, একটা ঘনত্বের মান পাওয়া যায়। যদি গ্যাসীয় পদার্থের সঙ্গে তুলনা করা হয় তাহলে তরল পদার্থের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ঘনত্ব থাকবে। তো এই রকম কিছু কিছু বিষয় তোমাদের আমি প্রথমে বলেছিলাম। তো আজকের আমরা আবার সেই বিষয়গুলো একটু ছোট্ট করে দেখে নেব এবং আরও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, বিশেষত তরলের ক্ষেত্রেই, কারণ গ্যাস সম্পর্কিত আলোচনা তো আমরা কমপ্লিট করে নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা তরলের পুরনো কিছু বিষয়ের সঙ্গে নতুন কিছু বিষয় আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। লিকুইড স্টেট। বা তরল অবস্থা। তরল অবস্থা দেখো, আমরা প্রথমে যে বিষয়গুলো পড়েছিলাম তরলের বৈশিষ্ট্য হিসাবে, ফিচার্স বা বৈশিষ্ট্য যদি বলো, তাহলে নাম্বার 1 আমরা বলেছিলাম কি, যে আকার। তরলের ক্ষেত্রে আকার নির্দিষ্ট নয়, নট ফিক্সড। 2 নম্বর পয়েন্ট, আয়তন। আয়তন কি বলেছিলাম? আয়তন নির্দিষ্ট। আয়তন নির্দিষ্ট বা ফিক্সড। তোমাদেরকে একটা চার্ট করে দেওয়া হয়েছিল, যেটা আমি ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম। তো সেখানে এই বিষয়গুলো সব আমি তোমাদেরকে আগেই বলেছি। আয়তন নির্দিষ্ট কেন? তুমি মনে করো 1 লিটার একটা জলের বোতল আছে। মানে একটা বোতলে 1 লিটার জল আছে। একটা বোতলে 1 লিটার জল রয়েছে। এবারে সেই জলটাকে তুমি কি করলে? বোতল থেকে নিয়ে একটা বালতিতে রাখলে এই 1 লিটার যে আয়তন, সেই 1 লিটারটা কি এখানে কমে যাবে না বেড়ে যাবে? কোনোটাই হবে না, বাড়বেও না বা কমবেও না। 1 লিটার যে আয়তন সেটা বালতিতে ঢাললেও 1 লিটারই থাকবে, 1 লিটার জলই থাকবে, 1 লিটার জলই থাকবে। দ্যাটস ওয়াই আমরা কি বলছি যে আয়তনটা ফিক্সড, আয়তন নির্দিষ্ট। 3 নম্বর পয়েন্ট, আমরা এখানে আবার সেই সব ধর্ম নিয়ে আলোচনা করব না, বিশেষ কিছু ধর্মের কথাই বলবো। 3 নম্বর পয়েন্ট আমি বলেছিলাম ঘনত্ব নির্দিষ্ট তো একটা ঘনত্ব আছেই, তবে সেটা কি? নির্দিষ্ট তো ঘনত্ব আছেই, সেটা কি হচ্ছে? গ্যাসের তুলনায় বেশি, কিন্তু কঠিন অপেক্ষা কম। এইটা কেন? এর পেছনে কারণ হলো 4 নম্বর যে পয়েন্ট আমি লিখবো সেইটা। 4 নম্বর হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব।
দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব বা ইংলিশে বলতে পারো ইন্টারমলিকিউলার ডিস্টেন্স। ধরো এই একটা কঠিন যৌগের একটা অংশ দেখাচ্ছি, এটা তরল যৌগের একটা অংশ আর এটা গ্যাস যৌগের একটা অংশ। সলিড মানে কঠিন, লিকুইড মানে তরল এবং গ্যাস মানে হচ্ছে গ্যাস। তো সলিডের ক্ষেত্রে কণাগুলো পরস্পরের সঙ্গে এরকম দৃঢ়ভাবে সংবদ্ধ আছে, দৃঢ় সংবদ্ধ রয়েছে, দৃঢ় সংবদ্ধ। তরলের ক্ষেত্রে কণাগুলো রয়েছে কিন্তু ততটাও দৃঢ় সংবদ্ধ নয়, আর গ্যাসের ক্ষেত্রে কণাগুলো রয়েছে এইরকম ভাবে রয়েছে। তাহলে এখানে দেখো, এইখানে কণাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব একদমই কম। তরলের ক্ষেত্রে পারস্পরিক দূরত্ব সলিড অপেক্ষা একটু বেশি কিন্তু গ্যাস অপেক্ষা কম, আর গ্যাসের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব অনেক বেশি। তাহলে এইখানে আমরা বলতে পারি না যে একটা নির্দিষ্ট আয়তনে ধরো এই যে তিনটে আমি সার্কেল এঁকেছি বা আমি যে গোল এঁকেছি, সেই তিনটের আয়তন মনে করো ফিক্সড। তো এই নির্দিষ্ট আয়তনে কণা সংখ্যা যত বেশি হবে সেই হিসাবে ঘনত্ব তার বেশি। বলতেই পারি যে একটা নির্দিষ্ট আয়তনে যেহেতু কণা সংখ্যা বেশি, সেক্ষেত্রে ঘনত্বটাও বেশি। কঠিনের কথা বাদ দাও, কারণ আমরা তো এখন কঠিন পড়ছি না। আমরা যেহেতু আগে গ্যাস পড়েছি, এখন তরল পড়ছি, তাহলে তরল আর গ্যাসের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কি বলতে পারি যে একক আয়তনে গ্যাসে যত সংখ্যক কণা থাকে তরলে তার অপেক্ষা বেশি কণা থাকে, কারণ তরলের কণাগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্বের মান গ্যাসের কণার তুলনায় কম হয়। আন্তঃআণবিক দূরত্বের মান গ্যাসের কণাগুলোর মধ্যে যতটা, তরলের কণার মধ্যে অনেকটাই কম। সেই কারণে তরলের ঘনত্বটাও বেশি গ্যাসের তুলনায় বেশি। ওকে, নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট আমি এখানে বলবো 5 নম্বর, আন্তঃআণবিক আকর্ষণ। আন্তঃআণবিক আকর্ষণ বল। দেখো, যেহেতু তরলের ক্ষেত্রে কণাগুলো মধ্যে দূরত্ব কম বা বলতে পারো কাছাকাছি রয়েছে, তো কণাগুলো যদি কাছাকাছি থাকে তাহলে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণীয় বলের মানটাও বেশি হবে। কার তুলনায় বেশি হবে? অবশ্যই গ্যাসীয় যে সমস্ত যৌগ রয়েছে তাদের তুলনায় বেশি হবে। কি বললাম? যেহেতু তরল কণার পারস্পরিক দূরত্ব কম, তাই তাদের পরস্পর আকর্ষণীয় প্রভাব বেশি। ঠিক আছে, তো আকর্ষণীয় প্রভাব বেশি। এর থেকে আমরা আরো একটা বিষয় সম্পর্কে বলতে পারি। কি বিষয়? যেটা 6 নম্বর বিষয় হলো গতিশক্তি।
গতিশক্তির মান, আচ্ছা এখানে পারস্পরিক আকর্ষণী প্রভাব বেশি, সেটা কার থেকে? বলতে পারো গ্যাসের থেকে। এখানে ব্র্যাকেটে লিখে রাখো গ্যাস অপেক্ষা। কঠিনের থেকে তো বেশি নয়, কারণ কঠিনের ক্ষেত্রে কণার পারস্পরিক দূরত্ব আরও কম, তো কঠিনের ক্ষেত্রেই এই আন্তরাণবিক আকর্ষণী বলটা বেশি হবে, সব থেকে বেশি হবে। তারপর হচ্ছে তরলে এবং সব শেষে হচ্ছে গ্যাসের। বা এমনই বলা হয়েছে যে গ্যাসের ক্ষেত্রে কোনো আন্তরাণবিক আকর্ষণী বলই থাকে না, যদিও থাকে সেটা খুব নগণ্য মানের হয়। গতিশক্তি, দেখো গতিশক্তি তরলের ক্ষেত্রে কিন্তু কম মানের হয়। তরলের ক্ষেত্রে গ্যাস অপেক্ষা কম মানের। কেন? কারণ তরলের ক্ষেত্রে কণাগুলো যেহেতু কাছাকাছি থাকে, এবার আমরা বলতেই পারি যে তাদের গতিশীলতা কম বলেই কণাগুলো কাছাকাছি রয়েছে। যদি গতিশীলতা খুব বেশি হতো তাহলে কণাগুলো পরস্পর থেকে অনেক দূরে দূরে ছোটাছুটি করতো, মানে কেউ কারো কাছাকাছিই থাকতো না যদি গতিশীলতা খুব বেশি হতো। আর গতিশীলতার পেছনে মূল কারণ কি? এই গতিশক্তি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে দেখো, গ্যাসের ক্ষেত্রে কণাগুলোর গতিশক্তি এতটাই বেশি যে কণাগুলো পরস্পর থেকে এত দূরে থাকে যে তাদের মধ্যেকার দূরত্বও খুব বেশি হয় এবং তাদের পারস্পরিক আকর্ষণী প্রভাবও কম থাকে। তো ঠিক বিষয়গুলো দেখো, গতিশক্তির সঙ্গে এই বিষয়টা কিন্তু টোটালি উল্টে যাচ্ছে। গতিশক্তি যত কম হবে আন্তরাণবিক আকর্ষণী বল তত বেশি হবে, তাই না? আমরা এই দুটোর মধ্যে একটা সম্পর্ক লিখতে পারি না, যে গতিশক্তি ইনভার্সলি প্রপোর্শনাল টু আন্তরাণবিক আকর্ষণী বল। আন্তরাণবিক আকর্ষণী বল লিখতে পারি। কি বললাম? গতিশক্তি বেশি হলে কণাগুলো অতিরিক্ত গতিশীল হবে, গতিশীল হয়ে গেলে তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব বাড়বে, বেড়ে গেলে তারা পরস্পর আকর্ষণী প্রভাব দেখাতে পারবে না। যদি গতিশক্তি কম হয় কণাগুলোর গতিশীলতাও কম হবে। গতিশক্তি প্রপোর্শনাল টু গতিশীলতা। কণাগুলোর গতিশীলতা কি হবে? গতিশক্তি কমলে গতিশীলতাও কমবে, গতিশীলতা কমলে আন্তরাণবিক আকর্ষণী বল বাড়বে। কেমন? তো এই ছিল মোটামুটি 6টা পয়েন্ট। এছাড়াও মানে এই পয়েন্টগুলো নিয়ে তো আমি তোমাদের প্রথমেও বলেছি, গ্যাসের ক্ষেত্রে পড়ানোর সময় তখনও বলেছি, তরলের ক্ষেত্রেও ঠিক এই বিষয়গুলো নিয়েও বলা হয়। কারণ যেহেতু তরল এবং গ্যাস এই দুটোকে একত্রে ফ্লুইড বলা হয়। ফ্লুইড তরল এবং গ্যাস এই দুটোকে একত্রে ফ্লুইড বলা হয়। ফ্লুইডের বাংলা মানে হচ্ছে যারা প্রবাহিত হতে পারে বা প্রবহমান যারা। দেখো তরলও প্রবাহিত হতে পারে, গ্যাস সেটাও প্রবাহিত হতে পারে। তাই তরল হোক বা গ্যাস হোক দুজনকে ফ্লুইড বলা হয়। আর আমরা ওই জন্যই এখানে গ্যাসীয় অবস্থা পড়বার পরেই তরল অবস্থার ক্ষেত্রে পড়ছি যে এর ক্ষেত্রে কীরকম ধর্মগুলো আমরা দেখতে পাই। তো এই বিষয়গুলো তুমি সলিডের ক্ষেত্রে বলো বা লিকুইডের ক্ষেত্রে বলো বা গ্যাসের ক্ষেত্রে বলো কমন। এরপরে আমরা কিছু নতুন পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেইগুলো এবার দেখা যাক যে কি কি বিষয়। আচ্ছা, আরও একটা কথা তোমাদেরকে এখানে বলি, এটা তোমরা পয়েন্ট হিসাবে লিখে নিতে পারো। সংকোচনশীলতা এই একটা পয়েন্ট। সেকেন্ড মানে এর পরবর্তী পয়েন্ট আমরা পড়ব ব্যাপন। গ্যাসের তোমরা ব্যাপন পড়েছ, তরলের ক্ষেত্রেও ব্যাপন পড়ব কেমন হয়। আগে এই দুটো বলে নিই, তারপরে নেক্সট পয়েন্টে আসছি।
দেখো, সংকোচনশীলতা তরলের ক্ষেত্রে কিন্তু খুব একটা দেখা যায় না। তার কারণ হচ্ছে, তুমি মনে করো তুমি একটা বালতিতে জল রেখেছো, জল রেখে সেই জলের ওপর চাপ প্রয়োগ করছো, তাহলে কি জলের আয়তন খুব একটা কমাতে পারবে? নিশ্চয়ই পারবে না। একটু ভেবে দেখো যে তুমি বালতিতে জল রেখেছো, বালতিতে জল রেখে তুমি তার উপরে চাপ প্রয়োগ করছো, কোনো একটা ঢাকনা লাগিয়ে সেই ঢাকনার ওপর দিয়ে চাপ প্রয়োগ করছো, তাহলে কি জলের আয়তনটা তুমি খুব একটা বেশি কমাতে পারবে? কমাতে হয়তো পারবে, কিন্তু সেইটার মান খুবই নেগলিজেবল বা নগণ্য। তাই বলা হচ্ছে যে তরলের সংকোচনশীল ধর্ম খুব একটা নেই, বা যদিও থাকে সেইটা খুবই কম। কেন কম? তার কারণ খুবই সহজ, যেহেতু তরলের কণাগুলোর মধ্যে আন্তরাণবিক গ্যাপ যেটা বা দূরত্ব যেটা সেটা কম, আমি চাপ প্রয়োগ করছি মানে কি, সেই কণাগুলোর মধ্যে দূরত্ব কমাতে চাইছি। ভালো করে বিষয়টা বোঝো। সংকোচন কখন হতে পারবে? ধরো এরকম একটা কিছু বিষয় রয়েছে বা কোনো পদার্থ রয়েছে, তার কণাগুলো এইরকমভাবে আছে, কণাগুলো এইভাবে আছে। এবারে এর ওপর আমি বাইরে থেকে কি করছি? আমি চাপ প্রয়োগ করছি। চাপ প্রয়োগ করলে কি হবে? এর রেজাল্ট কি হবে? ধরো এইটা সংকুচিত হয়ে এইটুকু হয়ে গেল, কণাগুলো তখন আরও কাছাকাছি চলে এলো, এখানে যত দূরত্বে ছিল এখানে কাছাকাছি চলে এলো। এবারে গ্যাসের ক্ষেত্রে যেহেতু কণাগুলো অনেক দূরে দূরে থাকে, তাদের উপর চাপ প্রয়োগ করে গ্যাসের কণাগুলোকে আমরা জোর করে কাছাকাছি নিয়ে আসছি। কিন্তু তরলের ক্ষেত্রে তো প্রাথমিক অবস্থাতেই কি কণাগুলো কাছাকাছিই রয়েছে, তো তার উপর চাপ প্রয়োগ করে আমরা খুব একটা তাদের সংকুচিত করতে পারবো না। তাই সংকোচনশীলতার ধর্ম তরলের ক্ষেত্রে খুবই সামান্য আছে, এইটা বলতে পারো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? সংকোচনশীলতার ধর্ম তরলের ক্ষেত্রে সামান্য। ঠিক আছে, তরলের ক্ষেত্রে সামান্য। আচ্ছা, ব্যাপন, নেক্সট পয়েন্ট, ব্যাপন। গ্যাসের ক্ষেত্রে তোমরা ব্যাপন পড়েছো কি? ব্যাপন হচ্ছে, ধরো এরকম কোনো একটা জায়গায় গ্যাস আছে, এই জায়গাটা ওপেন করে দেওয়া হলো। ওপেন করে দিলে এখান থেকে গ্যাসের কণাগুলো স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাচ্ছে, স্বতঃস্ফূর্ততার সাথে ছড়ানো, সেটাই ছিল ব্যাপন, তাই না? এবারে তরলের ক্ষেত্রে ব্যাপন হবে কি? নিশ্চয়ই হবে। যে কোনো ফ্লুইডের ক্ষেত্রেই ব্যাপন সম্ভব, তুমি মনে করো তুমি মেঝেতে এক বালতি জল ঢেলে দাও। আমি সবসময় জলেরই উদাহরণ দিচ্ছি, কারণ আমার জল খুব ভালো লাগে। সো কি বললাম, যে তুমি মেঝেতে এক বালতি জল ঢেলে দাও, জল ঢেলে দিলে জলটা দেখবে একা একাই গড়িয়ে চলে যাচ্ছে। মানে তুমি যেখানে জলটা ঢাললে সেখান থেকে অটোমেটিক্যালি বা স্বতঃস্ফূর্তভাবে একা একাই জলটা সামনের দিকে ফ্লো করে যাচ্ছে বা প্রবাহিত হয়ে যাচ্ছে, বা কোনো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জল প্রবাহিত হয়ে যায়। ব্যাপনের ক্ষেত্রে গ্যাসের সময় আমি কি বলেছিলাম, যে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে যাচ্ছে। তরলের ক্ষেত্রেও ঠিক তাই, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ফ্লো করে যাচ্ছে বা প্রবাহিত হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাটা ব্যাপনের ঘটনাই বলা যায়। তাহলে তরলের ক্ষেত্রেও আমরা ব্যাপন দেখতে পাই। কিন্তু মনে রাখবে, গ্যাসের ক্ষেত্রে ব্যাপন যতটা দ্রুততার সাথে ঘটে, তরলের ক্ষেত্রে কিন্তু কম দ্রুততার সাথে ঘটে। কেন? তার কারণ সেই আন্তরাণবিক আকর্ষণী প্রভাব। ভেবে দেখো, গ্যাসের কণাগুলো যখন স্বতঃস্ফূর্তভাবে ছড়াচ্ছে, দ্রুততার সাথে কেন ছড়াচ্ছে? তার কারণ সেখানে গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো পারস্পরিক আকর্ষণী প্রভাব যদিও থাকে, সেটা খুবই নগণ্য। ফলে কণাগুলো খুব দ্রুততার সঙ্গে, গতিশক্তি আবার বেশি আছে। অনেকগুলো পয়েন্ট বলছি, দেখো, আন্তরাণবিক আকর্ষণী বল কম, গতিশক্তি বেশি, ফলে কণাগুলো দ্রুততার সাথে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু তরলের ক্ষেত্রে আমরা কি দেখলাম? গ্যাসের অপেক্ষা গতিশক্তি তরলের ক্ষেত্রে কম, তরলের ক্ষেত্রে গ্যাসের অপেক্ষা গতিশক্তি কম, ফলে তারা ধীরে ধীরে ফ্লো করবে। সেকেন্ড, তরলের কণাগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণী প্রভাব বেশি,
ফলে কণাগুলো যখন ফ্লো করছে তখন একজনের উপর আরেকজনের একটা প্রভাব থাকছে, অতএব তারা দ্রুততার সাথে প্রবাহিত হতে পারছে না, সময় লাগছে। তাই বলা হচ্ছে যে ব্যাপন হবে, কিন্তু গ্যাসের তুলনায় কম দ্রুততার সাথে হবে এই ব্যাপন প্রক্রিয়াটা। ঠিক আছে, তাহলে এখানে লিখি আমরা পয়েন্টটা। তরলের ক্ষেত্রে গতিশক্তি কম ও আন্তঃআণবিক আকর্ষণীয় প্রভাব বেশি থাকার কারণে গ্যাস অপেক্ষা কম দ্রুততা নিয়ে ব্যাপিত হয়। বোঝা গেল বিষয়টা? ওকে, তো আমরা এবারে নেক্সট বিষয়ে আলোচনা করি। নেক্সট আমরা যে পয়েন্ট নিয়ে পড়বো সেই পয়েন্টটা এর আগে আমি বলিনি তোমাদেরকে, এই তরলের ক্ষেত্রেই মূলত আমরা মেনশন করব। বিষয়টা হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন বলতে পারো বা বাষ্পায়ন বলতে পারো, ব্যাপার একই। বাষ্পায়ন বা ইংলিশে হচ্ছে ভেপারাইজেশন। বাষ্পীভবন বা বাষ্পায়ন বা ভেপারাইজেশন। কেমন? তো বিষয়টা কি দেখা যাক। এই একটা পাত্র আছে, কন্টেনার আর কি। কন্টেনারে এরকম একটা তরল নেওয়া আছে। এই ব্ল্যাকটা হচ্ছে পাত্র বা কন্টেনার, আর এই ফ্লুইড এটা একটা তরল। কেমন? তো কি হয়, এই যে ধরো তুমি একটা খোলা জায়গায় রেখে দিয়েছো। কেমন? খোলা জায়গায় একটা পাত্রে তুমি একটা তরলকে রেখেছো, সেটা জল হতে পারে বা অন্য যে কোনো তরল হতে পারে। কি হবে, ধীরে ধীরে দেখা যাবে এর পরিমাণটা কমে গেছে। মানে তুমি কিছুদিন পর যখন এটা দেখবে, কিছুদিন পর এটা খুলে রেখেছো, তুমি মুখে কোনো ঢাকনা দেওয়া নেই, জাস্ট খুলে রেখেছো। কিছুদিন পরে তুমি এটা কি দেখবে, যে যতটা তরল নেওয়া ছিল সেই তরলের পরিমাণটা কমে গেছে। তাহলে কি বলতে পারি, যে তরলটা এই পাত্র থেকে বেরিয়ে গেছে। কিভাবে বেরিয়ে গেছে? গ্যাসে রূপান্তরিত হয়ে বেরিয়ে গেছে, তাই তো? সেই প্রসেসটাকে, মানে এখান থেকে যে এইখানে পরিবর্তনটা হলো, এই প্রসেসটাকেই বলা হয় বাষ্পায়ন। বাষ্প তৈরি হচ্ছে বা গ্যাস তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে। এবারে সেটা কেন হবে? তুমি ধরো খোলা জায়গায় রেখে দিয়েছো, সেইখানে বাইরে থেকে কোনোভাবে তাপ শোষণ করছে, ধরো সূর্যালোক শোষণ করছে।
সূর্যালোক শোষণ করে কি হবে, এই তরল কণাগুলো বাষ্পীভূত হতে শুরু করবে। তরল কণাগুলো বাষ্পীভূত হতে শুরু করবে। সেটা সূর্যালোকের তাপ হতে পারে, বা এমনও হতে পারে তুমি বাইরে থেকে তাপ প্রয়োগ করছো, হিট দিচ্ছ, বা এই তরলটাকে তুমি গরম করছো, তাহলেও কি হবে, এখান থেকে বাষ্পীভবন হবে। এইভাবে ভেপার হয়ে বেরিয়ে যাচ্ছে। ভেপার হয়ে বেরোতে বেরোতে কি হবে, তরলের পরিমাণটা কমছে। তো এই প্রসেসটা বা এই পুরো পদ্ধতিটা হলো বাষ্পায়ন। আবার বলছি যে কোনো একটা তরলের উপরিতল থেকে তরল কণাগুলো যখন বাষ্পীয় অবস্থায় চলে যায় বা গ্যাসীয় অবস্থায় চলে যায়, সেই পদ্ধতিটাকে বলা হয় বাষ্পায়ন। এবারে কেন যাবে, শক্তি শোষণের দ্বারা। একা একা তো আর চলে যাবে না। তরল থেকে যখন গ্যাস হচ্ছে, তরল থেকে গ্যাস মানে কি, একটা ভৌত পরিবর্তন হচ্ছে। ভৌত পরিবর্তনের জন্য কিছু তো একটা ভৌত রাশির প্রয়োজন। উষ্ণতা বলো বা চাপ বলো বা যে সমস্ত ভৌত রাশি তোমরা শিখেছো, তাদের তো কোনো একটা ভৌত রাশি প্রয়োজন। তো সেখানে ভৌত রাশিটা হচ্ছে উষ্ণতা। তো এই উষ্ণতার উপস্থিতিতে কোনো তরল বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে বাষ্পায়ন। এবারে এই বিষয়টা থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসতে পারে যে তরলের বাষ্পায়ন তরলের উপরিতল থেকে যে হচ্ছে, আমি বললাম কেন উপরিতল থেকে হচ্ছে, বা কি বিষয়গুলো হচ্ছে, বা যত রকম তরল রয়েছে তাদের সবার ক্ষেত্রেই কি বাষ্পায়ন একই রকমভাবে হবে, বা এই যে বাষ্প যেটা তৈরি হচ্ছে সেটা যদি আমি একটা বদ্ধ পাত্রে করি তাহলে কি হবে। অনেক কিছু প্রশ্ন এখানে আসতে পারে। তো এবার আমরা ধীরে ধীরে সেই প্রশ্নগুলোর সমাধান করি, কেমন? তাহলে আশা করি তোমরা বাষ্পায়নের পদ্ধতিটা বুঝতে পেরেছো। তোমরা অনেক জায়গাতেও পড়েছো, বায়োলজিতেও পড়েছো, বাষ্পায়ন এই টার্মটা তোমরা অনেকবার শুনেছো। সো আমি এখানে আমাদের কেমিস্ট্রিতে এরকমভাবে দেখালাম। তো এবার আমি যে প্রশ্নগুলো তুললাম সেই প্রশ্নগুলো আমরা দেখি কি কি উত্তর হয়। চলো। বড় করে একটা ছবি আঁকছি। এরকম একটা বিকার নেওয়া হয়েছে। বিকারে এরকম একটা তরল আছে। ওকে, এবারে দেখো তুমি যে ধরো উপরিতলে তরলের, এটা হচ্ছে উপরিতল, তরলের উপরিতল বা সারফেস, আর এটা হচ্ছে তরলের অভ্যন্তর। যে বিষয়গুলো এখন আমি বলবো একটু মন দিয়ে শুনতে থাকবে, কেমন? না হলে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার ধরতে অসুবিধা হবে। আচ্ছা, আমি এখানে ব্লু কালার দিয়ে যেহেতু ফ্লুইডটা করেছি, ব্লু কালার দিয়ে দেখাতে পারি, কিন্তু তোমরা বুঝতে পারবে কি না, যাই হোক ব্লু কালার দিয়েই করছি। দেখো, আমি কিছু কণা এখানে দেখাচ্ছি। এগুলো হচ্ছে তরলের কণা। এইগুলো তরলের কণা। তাহলে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এই তরলের কণাগুলো পৃষ্ঠতলে আছে,
তরলের পৃষ্ঠতলে আছে, পৃষ্ঠতল বা যে উপরিতলে আছে, পৃষ্ঠতলে। আর এই যে কণাগুলো, এগুলো তরলের কণা, এরা কোথায় আছে? মধ্যবর্তী অংশে বা অভ্যন্তরে, মধ্যবর্তী অংশে। তাহলে দেখো, এই যে এই পৃষ্ঠতলে যে কণা রয়েছে আর অভ্যন্তর অংশে যে কণাগুলো রয়েছে, তাদের পরিবেশ সমান নয়। এবার তোমরা বলবে পরিবেশ মানে বুঝলাম না তো। পরিবেশ মানে হচ্ছে, তুমি ভাবো এই যে এই কণাটা, এই কণাটা যাকে আমি ব্ল্যাক করলাম, এই কণাটার ওপরেও তরল কণা রয়েছে, বাঁ দিকেও তরল কণা রয়েছে, ডান দিকেও রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ নিচের দিকেও কণা রয়েছে। এবার আমরা প্রথমে কি পড়লাম? তরলের কণাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণী প্রভাব। তাহলে এই কণাটাকে, এইদিকে থাকা কণা যেভাবে প্রভাব দিচ্ছে, এইদিকে থাকা কণাটা যেভাবে প্রভাব দিচ্ছে, এদিকে থাকা কণা একইভাবে প্রভাব দিচ্ছে, এদিকেও তাই, এদিকেও তাই, এদিকেও তাই, মানে সব দিক থেকে এই কণাটা সমান প্রভাব অনুভব করছে। কি প্রভাব? ওই আন্তরাণবিক আকর্ষণী প্রভাব। এর চারিদিকে যত তরল কণা রয়েছে তারা এর ওপরে সমানভাবে বল প্রয়োগ করছে বা সমানভাবে আকর্ষণী প্রভাব দেখাচ্ছে। তাহলে বলো তো, এই কণাটার ওপরে নেট কোনো বল থাকবে বা নেট কোনো প্রভাব থাকবে? নেট প্রভাব বলতে, যেমন দেখো এইদিকে কণা এর ওপরে প্রভাব দিচ্ছে, ঠিক একইভাবে সরলরেখা বরাবর বিপরীত দিকে আরেকটা কণা ঠিক একই প্রভাব দিচ্ছে। আবার বলছি, এই যে বলের কথা আমি যেটা বলছি, আকর্ষণ মানে তো একটা বল। তো এই রেখা বরাবর দেখো, এইদিকে যে কণাটা রয়েছে, ধরো এইদিকে এরকম একটা কণা আছে, এদিকেও এরকম একটা কণা আছে। তো এই কণা যেরকমভাবে বল প্রয়োগ করছে, ঠিক তার বিপরীতে আরেকটা কণা ঠিক একইভাবে বল প্রয়োগ করছে। এইদিকেও তাই, এদিকেও তাই, মানে সব দিকেই তাই। তাহলে এই কণাটার ওপর অ্যাকচুয়াল কোনো বল কাজ করছে কি? কারণ প্রত্যেক দিকের বল তো পরস্পরের বিপরীত। তাহলে আলটিমেটলি কী হয়ে গেল? এই কণার ওপরে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, যেহেতু সব দিক থেকেই সুষম বল ক্ষেত্রে আছে। এটা হলো সুষম বলের ক্ষেত্র। সুষম বলের ক্ষেত্র কেন? কারণ এই কণাটা চারিদিকেই তরল কণা দ্বারা পরিবেষ্টিত, তাই সবাই সব দিক থেকে সমানভাবে প্রভাব দিচ্ছে বলে এর ওপরে আলটিমেটলি আর কোনো প্রভাব থাকছে না। কিন্তু তরলের পৃষ্ঠতলে যে কণা রয়েছে, বা এই তরল মানে পাত্রের গায়ে যে কণা রয়েছে, পাত্রের দেওয়াল বরাবর যে কণাগুলো রয়েছে, তাদের ওপর কি সমান বল প্রযুক্ত হচ্ছে বা সমানভাবে আকর্ষণী প্রভাব প্রযুক্ত হচ্ছে? নিশ্চয়ই নয়। কারণ দেখো, এই কণাটা যদি ভাবো, একে এই দিক থেকে প্রভাব দিচ্ছে, এদিক থেকে, মানে তার পেছন দিকে যারা রয়েছে বা তার পাশে যারা রয়েছে তার ওপর প্রভাব দিচ্ছে, কিন্তু এর ওপর দিকে তো প্রভাব দেওয়ার মতো কেউ নেই। ওপর দিকে প্রভাব দেওয়ার মতো তো কেউ নেই বলতে আমি কিন্তু এখানে বাষ্পায়ন হচ্ছে সেটা এখনো বলিনি। আমি বলছি শুধু এটাই, বিষয়টা ভালো করে বোঝো, যে পৃষ্ঠতলে যে তরল কণাগুলো রয়েছে, সেই তরল কণাকে তার পার্শ্ববর্তী যে কণা রয়েছে তারা প্রভাব দিচ্ছে, এবং তার নিচের দিকে যে কণা রয়েছে তারা প্রভাব দিচ্ছে। কিন্তু এই কণার ওপরে তো কোনো তরল কণা নেই, তো ওপর দিক থেকে কোনো প্রভাব পাচ্ছে না। তাহলে এই তরল পৃষ্ঠ যে কণাগুলো রয়েছে তরল পৃষ্ঠে, তারা একটা অসমান বলের ক্ষেত্রে বা এটা যেমন সুষম বলের ক্ষেত্র, এই তরল পৃষ্ঠের কণাগুলো একটা বিষম বলের ক্ষেত্র বা অসম বলের ক্ষেত্রে রয়েছে। অসম বলের ক্ষেত্র এই পৃষ্ঠতলে বলের ক্ষেত্রে রয়েছে। সেই কারণেই এরা কি করতে চাইবে? এরা সেই অসম বলের ক্ষেত্রটাকে সুষম অবস্থায় নিয়ে যেতে চাইবে, বা ওরা এই বলের ক্ষেত্র থেকে কি
কি করতে চাইবে, নিজের অবস্থান পরিবর্তন করতে চাইবে। এই যে অসম বলের ক্ষেত্রটা রয়েছে, এই অসম বলের ক্ষেত্র থেকে নিজের জায়গা পরিবর্তন করবে। কিভাবে করবে? ওই জন্য ওরা কী করে, এই পৃষ্ঠতল থেকে সহজেই বাইরে বেরিয়ে চলে যায়, পৃষ্ঠতল থেকে সহজেই বাইরে বেরিয়ে চলে যায়। এবারে একা একা তো বেরিয়ে যাবে না, এদেরকে তো বেরোতে সাহায্য করতে হবে। সাহায্যটা করবে কে? এই বাইরে থেকে তুমি যে হিট দিচ্ছ বা উষ্ণতা দিচ্ছ, হিট বলো বা টেম্পারেচার দিচ্ছ, মানে শক্তি তুমি বাইরে থেকে দিচ্ছ, যে সূর্যালোকে রেখেছো বা তুমি বাইরে থেকে বার্নার জ্বালিয়ে গরম করছো বা মানে মানে কিছু ভাবে তুমি এদেরকে শক্তি প্রদান করছো। তো শক্তি প্রদান করলে কি হবে, এদের এই কণাগুলো যারা অসম বলের ক্ষেত্রে রয়েছে তারা তো বাইরে থেকে শক্তি শোষণ করছেই, ভেতরের যে কণাগুলো রয়েছে তারাও শক্তি শোষণ করবে। কারণ আমি বাইরে থেকে যদি শক্তি প্রয়োগ করি, উষ্ণতা বা তুমি হিট যখন দিচ্ছ বা তাপ দিচ্ছ, তাপ দিলে তখন শুধুমাত্র যে পৃষ্ঠতলের কণাগুলো শক্তি শোষণ করছে তা তো নয়, তরলের মধ্যবর্তী যে সমস্ত কণা রয়েছে প্রত্যেকেই শক্তি শোষণ করছে। কিন্তু যেহেতু এই ভেতরের কণাগুলো সুষম বলের ক্ষেত্রে রয়েছে, তো তাদের ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না। কিন্তু পৃষ্ঠতলে যারা রয়েছে তারা যখন শক্তি শোষণ করে নিজেদের গতিশক্তিটা বাড়াবে, শক্তি শোষণ করছে মানে কি, নিজেদের গতিশক্তি বাড়ছে, এই গতিশক্তি বাড়লেই তারা কি হবে, পৃষ্ঠতল থেকে বাইরে বেরিয়ে যাবে। পৃষ্ঠতল থেকে কি হবে, তরলের পৃষ্ঠতল থেকে তারা বাইরে চলে গেল কি হিসাবে, বাষ্প হিসাবে, বাষ্প বা গ্যাস হিসাবে বেরিয়ে গেল। গ্যাস বলবো না, ভেপার হিসাবে, ভেপার হিসাবে বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারলে তো যে কেন বাষ্পায়নটা ঘটে, একা একা ঘটে না। এই যেহেতু কণাগুলো অসম বলের ক্ষেত্রে রয়েছে, তো তারা অসম বলের ক্ষেত্র থেকে বেরোনোর জন্য কি করতে চাইছে, সব সময় বাইরে থেকে শক্তি শোষণ করতে চাইছে। শক্তি শোষণ করলেই তারা এই অসম বলের ক্ষেত্র ছেড়ে দিয়ে ভেপার বা বাষ্পে পরিণত হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু বাষ্পায়নের পদ্ধতিটা ঘটে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এটা হওয়ার জন্য কি হচ্ছে, বাইরে থেকে শক্তি শোষণ করে তাদের গতিশক্তি বাড়াচ্ছে, গতিশক্তি বাড়িয়ে তারা অসম বলের ক্ষেত্র থেকে বেরিয়ে যাচ্ছে। কথাটা আমি লিখে দিচ্ছি, তোমরাও নোট ডাউন করবে। ঠিক আছে, তাহলে কি লিখলাম, যে তরলের পৃষ্ঠতলে থাকা কণাগুলি বাইরে থেকে শক্তি শোষণ দ্বারা নিজেদের গতিশক্তি বৃদ্ধির মাধ্যমে অসম বলের ক্ষেত্র ত্যাগ করে বাষ্পে পরিণত হয় ও তরল তল ত্যাগ করে। বুঝতে পেরেছো আশা করি। এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই তরল তলটা যে ত্যাগ করছে, তাহলে তরলের ক্ষেত্রে বাষ্পায়ন কোথা থেকে হয় সর্বদা? যদি আমি এই প্রশ্নটা করি, তোমরা কি উত্তর দেবে? অবশ্যই উত্তর হবে কি, তরলের উপরিতল থেকে বা তরলের পৃষ্ঠতল থেকে। কারণ এছাড়া তো আর কোনোভাবেই তো সম্ভব নয়। কারণ অন্যান্য যে সমস্ত কণাগুলো রয়েছে
সেই কণাগুলো, এখন তোমরা বলতে পারো যে এই কণাগুলো কি করে হবে। দেখো এই কণাগুলো যেখানে রয়েছে তারাও অসমবলের ক্ষেত্রে রয়েছে, কিন্তু তারা তো পাত্রের দেওয়ালে আটকে আছে, মানে পাত্রের দেওয়াল তাদেরকে কি করছে, বাধা দিচ্ছে। তারা এইখান থেকে বাষ্পীভূত কি করে হবে, তারা শক্তি শোষণ করে ঘুরতে ঘুরতে কি হবে, একসময় তরলের যখনই পৃষ্ঠতলে আসবে তখনই আবার কি হয়ে যাবে, তখনই বাষ্পীভূত হতে শুরু করবে। তো শুধুমাত্র পৃষ্ঠতলে যে কণাগুলো আছে তারা বাষ্পীভূত হচ্ছে, আর ভেতরের কেউ বাষ্পীভূত হচ্ছে না এমন নয়। গতিশক্তি যখন বাড়ছে কণাগুলো কি হচ্ছে, কণাগুলো গতিশীল হচ্ছে, গতিশীল হতে হতে তারা অভ্যন্তর থেকে কেউ পৃষ্ঠতলে আসছে, আর যখনই পৃষ্ঠতলে আসবে তখনই বাষ্পীভূত হয়ে যাবে। এইভাবে পুরো প্রসেসটা পরিচলন পদ্ধতির মাধ্যমে ঘটছে তোমরা বলতে পারো। কারণ পরিচলন পদ্ধতিতে কি হয়, ধরো এখানে তাপ দিচ্ছ, তাপ দিলে এই কণাগুলো কি হবে, এই কণাগুলো গতিশীল হচ্ছে, গতিশীল হয়ে হয়ে এখানে ওপরে আসছে, ওপরে আসা মাত্রই যখনই ওপরে আসছে তখন তারা কি হয়ে গেল, তারা পৃষ্ঠতলের কণা হয়ে গেল, পৃষ্ঠতলের কণা হয়ে গেল। মানে আগে থেকেই যারা পৃষ্ঠতলে ছিল তো সেখান থেকেই বাষ্পীভবন হচ্ছে এটা তো নয়, তুমি তাপ দিচ্ছ। যদি তুমি এমন হয় যে ধরো তুমি নিজে বাইরে থেকে এখানে তাপ দিচ্ছ, বাইরে থেকে এখানে তাপ দিচ্ছ, তাহলে কি হবে, তরলের এই নিচের তলে যে কণাগুলো আছে তারা উত্তপ্ত হয়ে বা তারা গতিশীল হয়ে ওপরে আসবে, তখন সেটা বাষ্পীভূত হবে। এবারে যদি ধরো তুমি কোনো আলোর উপস্থিতিতে রেখেছো বা সূর্যালোকে রেখেছো, সূর্যালোক তো আর এই তলায় পড়ছে না এরকমভাবে, প্রথম সূর্যালোক তো উপরিতলেই পড়ছে। তুমি একটা পাত্রে তরল রেখেছো, পাত্রে তো সূর্যের যে এনার্জি বা সূর্যের যে শক্তি সেটা তো পাত্রের আগেই তলায় গিয়ে পড়ছে না, আগে সারফেসে পড়ছে বা উপরিতলে পড়ছে, তখন উপরিতল থেকে কি হচ্ছে, বাষ্পীভবনটা হচ্ছে। তো এটা তোমাকে বুঝতে হবে যে তুমি শক্তি যে প্রয়োগ করছো সেই শক্তি প্রয়োগের পদ্ধতিটা কীরকম, সেই হিসাবে আমরা এরকম বলতে পারি। কিন্তু যাই হোক না কেন, তুমি বাইরে থেকে শক্তি দাও বা কোনো আলোর উপস্থিতিতে রাখো বা সূর্যালোকে রাখো, কণাগুলো প্রথমে পৃষ্ঠতলে আসবে, পৃষ্ঠতলে আসার পরেই তারপরে বাষ্পীভবন হবে। তাই যখনই তোমাদেরকে প্রশ্ন দেবে যে তরলের ক্ষেত্রে বাষ্পায়ন কোন অংশ থেকে হয়, উত্তর কিন্তু সবসময় তরলের উপরিতল বা তরলের পৃষ্ঠতলই হবে। খেয়াল রেখো এই বিষয়টা। এখানে আমি কথাটা লিখেও দিচ্ছি, সর্বদা তরলের পৃষ্ঠতল থেকে বাষ্পায়ন ঘটে, এইটা সব সময়ের জন্য মনে রাখবে। যে কোনো অবস্থাতেই আমি যেরকম তোমাকে দুটো উদাহরণ দিলাম যে তুমি তাপ দিচ্ছ বা সূর্যালোকে রেখেছো, দুটো ক্ষেত্রেই কিন্তু কণাগুলো যারা তরলের পৃষ্ঠতলে আছে বা পৃষ্ঠতলে আসছে তারাই বাষ্পায়ন হচ্ছে। হতে হতে তরলের পরিমাণ ধীরে ধীরে কী হবে, কমতে থাকবে। আচ্ছা, নেক্সট যে পয়েন্ট আমি বলবো, নেক্সট যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেইটা একটু শুনবে। পয়েন্ট হচ্ছে বিভিন্ন তরলের ক্ষেত্রে বাষ্পায়নের হার, বিভিন্ন তরলের বাষ্পায়নের হার। দুটো তরল আমি নিয়েছি, উদাহরণ হিসাবে দুটো তরল নেওয়া হয়েছে। একটাতে আছে স্পিরিট আর একটাতে আছে জল। স্পিরিট বা মনে করো অ্যালকোহল আছে, অ্যালকোহল আছে, আর একটাতে জল আছে। এখন
তোমরাই আমাকে বলো যে স্পিরিট তুমি খোলা জায়গায় রেখেছো এবং জলটাও খোলা জায়গায় রেখেছো, কার পরিমাণ আগে কমবে? অবশ্যই স্পিরিটের পরিমাণ কমবে, তাই না? স্পিরিট আমরা জানি উদ্বায়ী, জলও উদ্বায়ী, জলও রেখে দিলে কিছু সময় পরে দেখা যাবে জলেরও পরিমাণ কমছে, জলও উদ্বায়ী কিন্তু কম। এটা হচ্ছে বেশি উদ্বায়ী আর এটা হচ্ছে কম উদ্বায়ী। মানে দুটোতেই বাষ্পীভবন হচ্ছে, এটাতে বেশি বাষ্পীভবন হচ্ছে ওই জন্য তাড়াতাড়ি পরিমাণটা কমে যাচ্ছে, তরলের পরিমাণটা তাড়াতাড়ি কমছে, আর এখানে তরলের পরিমাণটা একটু সময় লাগছে কমতে। তাহলে এর ক্ষেত্রে বাষ্পায়নের হার বেশি, এর ক্ষেত্রে বাষ্পায়নের হার কম। বাষ্পায়নের হার বলতে যে একটা নির্দিষ্ট সময় কত আয়তন হচ্ছে তরল বাষ্পীয় অবস্থায় যেতে পারছে, কত আয়তন তরল বাষ্পীয় অবস্থায় যেতে পারছে। এটা তোমরা ওই ব্যাপন হারের মতো তুলনা করতে পারো। ব্যাপন হার আমরা কি পড়েছিলাম যে একটা গ্যাস এক জায়গা থেকে আরেক জায়গায় একটা আয়তন ব্যাপিত হতে, একটা নির্দিষ্ট আয়তন ব্যাপিত হতে যত সময় লাগছে সেই দুটোর অনুপাত করলে আমরা ব্যাপন হার পাচ্ছিলাম। তো এখানেও তাই, তরলের একটা আয়তন বাষ্পীভূত হতে কত সময় লাগছে, তো সেই দুটো অনুপাত করলেও আমরা এখানে বাষ্পায়নের হার পাবো। এবার এটা বেশি উদ্বায়ী এবং এটা কম উদ্বায়ী, সেই হিসাবে বাষ্পায়নের হার যদি দেখো তাহলে গ্রেটার দেন, স্পিরিটের বাষ্পায়নের হার গ্রেটার দেন ওয়াটার। এবারে তোমরা বলবে যে এটা কেন হচ্ছে? অ্যালকোহল বা স্পিরিট গ্রেটার দেন ওয়াটার। তার কারণ হচ্ছে দেখো, স্পিরিটের যে কণাগুলো রয়েছে আর জলের যে কণাগুলো রয়েছে, দুটোর ক্ষেত্রে পৃষ্ঠতল থেকে বাষ্পায়ন হচ্ছে সেটা আমরা বুঝতেই পেরেছি। স্পিরিটের কণাগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণী বল কম, মানে এই বাষ্পায়নের হার সেটা পুরোপুরি নির্ভর করছে কোন বিষয়ের ওপর? বিষয়টা হচ্ছে আন্তরাণবিক আকর্ষণী প্রভাব। পুরোপুরি এই কারণটার জন্যই কিন্তু নির্ভর করছে। কিভাবে? দেখো, স্পিরিটের কণাগুলোর মধ্যে, স্পিরিটের প্রত্যেকটা যে কণা তার মধ্যে আন্তরাণবিক আকর্ষণীয় প্রভাব কম, ফলে কি হয়, ধরো এই সারফেসে বা পৃষ্ঠতলে যে কণাগুলো রয়েছে তার পেছন দিকে থাকা কণাগুলো তার উপরে কম বল প্রয়োগ করছে বা তাকে কম টেনে রাখছে। ধরো সারফেসে এরকম কণাগুলো রয়েছে, আমার এই বোর্ডটা খেয়াল করো, এই বোর্ডটা এটা হচ্ছে সারফেস, তো এইখানে কিছু কণা রয়েছে, এবারে আর বাকি এই পুরোটা হচ্ছে তরলের পুরো বডিটা, এই পুরোটা স্পিরিট আছে, এইটা হচ্ছে স্পিরিটের উপরিতল। তো স্পিরিটের এই যে অংশে, মধ্যবর্তী অংশে যে কণাগুলো রয়েছে তারা উপরিতলে থাকা কণাগুলোকে কম পরিমাণে পেছন দিকে টানছে। এবার যদি কম পরিমাণে আকর্ষণী প্রভাব প্রয়োগ করে উপরিতলের কণাগুলোর ওপরে, তাহলে শক্তি প্রয়োগ করলে কি হবে, এই কণাগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, বাষ্প হয়ে বেরিয়ে যাবে, কারণ উপরিতলের কণাগুলোর ওপর তো ভেতরের কণাগুলো খুব কম প্রভাব দিচ্ছে, কম তাকে ধরে রাখছে, ফলে শক্তি পেলেই তারা খুব সহজে তরল তল ছেড়ে দিয়ে বাষ্পীভূত অবস্থায় চলে যাবে। কিন্তু জলের ক্ষেত্রে দেখা গেছে জলের কণাগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণী প্রভাব খুব বেশি হয়, ফলে এই উপরিতলে যে কণাগুলো রয়েছে তাদেরকে ভেতরের কণাগুলো বেশি প্রভাব দ্বারা আটকে রাখছে। এখন উপরিতলের কণাগুলোকে বের করতে গেলে কি করতে হচ্ছে, বেশি পরিমাণে উত্তাপ দিতে হচ্ছে বা বেশিক্ষণ ধরে উত্তাপ দিতে হচ্ছে, তবে গিয়েই বাষ্পায়নটা হচ্ছে। তাই যার ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণী প্রভাব কম হবে তার ক্ষেত্রে কম শক্তি প্রয়োগ করলে বা অপেক্ষাকৃত কম সময় বাষ্পায়ন হয়ে যাচ্ছে খুব বেশি মাত্রায়, কিন্তু যার ক্ষেত্রে প্রভাবের মানটা বেশি তার ক্ষেত্রে বেশি শক্তি দরকার হচ্ছে এবং বেশি সময়ও লাগছে কি হতে, বাষ্পায়ন হতে। বোঝা গেল? তো সেই কারণে এখানে হচ্ছে এই ব্যাপার।
তো অ্যালকোহল, এখানে আমরা একটা উদাহরণ কি পেলাম যে অ্যালকোহলের ক্ষেত্রে বাষ্পায়ন হার জলের অপেক্ষা বেশি। কেন? কারণ আন্তরাণবিক আকর্ষণী প্রভাব জলের ক্ষেত্রে অ্যালকোহল বা স্পিরিট অপেক্ষা বেশি হয়। অ্যালকোহল বা স্পিরিট অপেক্ষা বেশি হয়। কেমন? বুঝতে পেরেছো আশা করি। নেক্সট এবারে দেখো, এটা একটা ঢাকনাওয়ালা পাত্র। ঢাকনাওয়ালা পাত্র। আমরা এর ভিতরে একটা তরল রেখেছি। একটা তরল আছে, তাকে বাইরে থেকে তাপ প্রয়োগ করা হচ্ছে। তাপ প্রয়োগ করা হচ্ছে, তাহলে কি হবে? উপরিতল থেকে বাষ্পায়ন হবে। এগুলো হচ্ছে বাষ্পায়ন, বাষ্পায়ন বা ভেপারাইজেশন। ওকে, এবারে বাষ্প তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে। বাষ্প মানে কি? সেটা তো একটা গ্যাসের মতোই, তাই না? বাষ্প মানে তো একটা গ্যাস। তো সেই গ্যাসটা এবার কি করবে? গ্যাসের কণাগুলো এইখানে এই ওপরের তরলের যে উপরিতলের ফাঁকা অংশটা, তরলের উপরিতলের ফাঁকা অংশে ঘোরাঘুরি করবে। উৎপন্ন বাষ্প তরলের উপরিতলে গতিশীল থাকে। উপরিতলে ফাঁকা অংশে গতিশীল থাকে। এখন তো এখানে মনে করো গ্যাসের কণাগুলো, মানে ভেপারের কণা, বাষ্পীভবন হচ্ছে 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 হতে হতে এবারে এই যে বাষ্প তৈরি হলো, বাষ্পগুলো এবার ঘোরাঘুরি করছে, বাষ্পের কণাগুলো ঘোরাঘুরি করতে করতে এই পাত্রের দেওয়ালে কি করছে? পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছে। বাষ্পের কণাগুলো তো গ্যাসের মতোই আচরণ করছে, তো সেই কণাগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছে। তাহলে এখানে এই ঘটনাটাকে আমরা চাপ বলতে পারি। কেমন? তো এটা হলো বাষ্প দ্বারা প্রযুক্ত চাপ। বাষ্প দ্বারা প্রযুক্ত চাপ। তাহলে বাষ্প দ্বারা প্রযুক্ত চাপকে আমরা কি বলতে পারি? বাষ্পচাপ। সহজ ব্যাপার। যখন একটা তরল থেকে বাষ্পায়ন পদ্ধতির মাধ্যমে বাষ্প উৎপন্ন হলো এবং কি হচ্ছে, এবং সেই বাষ্প পাত্রের দেওয়ালে একটা চাপ প্রয়োগ করছে, তাহলে সেটা হলো বাষ্পচাপ। খুব সহজ কথা। এখন তোমরা ভাবো, আমরা গ্যাসের চাপ যখন পড়েছিলাম, গ্যাসের চাপ, গ্যাস যদি একটা নির্দিষ্ট উষ্ণতায় যদি একটা গ্যাসকে রাখা হয়, তাহলে সেই গ্যাসের একটা নির্দিষ্ট চাপের মান আমরা পাবো। যতক্ষণ না আমরা সেই উষ্ণতাটাকে পরিবর্তন করছি, ততক্ষণ আমরা গ্যাসের একটা নির্দিষ্ট চাপের মান পাবো। সময় আনতে মানে 5 মিনিট
পরে দেখলাম গ্যাসের চাপ কত, 10 মিনিট পরে দেখলাম, আধ ঘন্টা পরে দেখলাম, 1 ঘন্টা পরে দেখলাম, দেখলে সেই গ্যাসের চাপের মান তো পরিবর্তন হবে না, কেননা উষ্ণতা আমি স্থির রেখেছি। তো তরলের ক্ষেত্রেও আমরা যে তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ মানে মনে করো আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলাম একটা তরলকে। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের যা তাপ হবে সেই তাপের মানটা নির্দিষ্ট, ঠিক কি না? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাপের যা মান হবে সেটা তো নির্দিষ্ট, কারণ আমি 100 ডিগ্রিতেই তরলটাকে উত্তপ্ত করছি। এবার শুরুতে মনে করো তরলটা যখন আমরা জাস্ট 100 ডিগ্রিতে রেখেছি, শুরুতে একসঙ্গেই তো আর প্রচুর বাষ্প তৈরি হয়ে গেল না। এই যে উপরিতলে যারা মানে কি হচ্ছে বললাম, আমি তোমাদের প্রথমেই বলেছি যে ধরো আমি বাইরে থেকে যদি তাপ দিই তাহলে এই তরল কণাগুলো তারা পৃষ্ঠতলে যাচ্ছে, গিয়ে বাষ্পীভূত হচ্ছে, আবার এখানে সেই জায়গায় আবার নতুন যারা আসছে তারা উত্তপ্ত হয়ে উপরিতলে যাচ্ছে, তারা বাষ্পীভূত হচ্ছে, আবার সেই জায়গায় নতুন যারা আসছে তারা উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হচ্ছে। তাহলে এই প্রসেসটা পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে তো ঘটছে, একসঙ্গেই যতগুলো কণা বাষ্পে যাওয়ার কথা সেটা তো ঘটছে না। তো তোমরা একটা কথা ভাবো যে আমি সবে উত্তপ্ত করা শুরু করলাম, উত্তপ্ত করবার শুরুতে কিছু পরিমাণ তরল বাষ্পে পরিণত হয়ে পাত্রের দেওয়ালে একটা চাপ দিচ্ছে। 10 মিনিট পর আমি যদি আবার পরিমাপ করি তাহলে দেখা যাবে সেখানে উৎপন্ন বাষ্পের পরিমাণ আরেকটু বেশি হয়েছে। তাহলে বাষ্প পরিমাণ যত বাড়ছে, বাষ্প দ্বারা প্রযুক্ত চাপটাও আবার চেঞ্জ হচ্ছে। আধ ঘন্টা পরে দেখলাম এখানে বাষ্পের পরিমাণ আরও বেশি হয়েছে, তখন বাষ্প দ্বারা প্রযুক্ত চাপের মান আরও বেড়ে যাচ্ছে। তাহলে তরল থেকে বাষ্প উৎপন্ন হলো, সেই বাষ্প দ্বারা প্রযুক্ত চাপটাই বাষ্পচাপ আমরা তো বলতে পারবো না। গ্যাসের চাপ যেমন একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট দেখাচ্ছে, তো এখানে নির্দিষ্ট উষ্ণতায় সময় যত যাচ্ছে তত চাপের মান পরিবর্তিত হলে অ্যাকচুয়াল বাষ্পচাপ কোনটা? তাহলে একটা প্রশ্ন আসছে না মনে, ঠিক কি না? আমি তরলটাকে যখন উত্তপ্ত করা শুরু করলাম তখন একরকম বাষ্পচাপ, আবার কিছু সময় পরে দেখছি তখন আবার আলাদা বাষ্পচাপ, তাহলে অ্যাকচুয়াল বাষ্পচাপ কোনটা? এটা একটা বড় প্রশ্ন। তখন বলা হলো কি যে দেখো বাষ্পায়ন তো ঘটছে, শুরুতে বাষ্পের পরিমাণ কম থাকে, উত্তপ্ত করার শুরুতে বাষ্পের পরিমাণ কম হয়, যত সময় যায় তত বাষ্প বেশি উৎপন্ন হতে থাকে। এবারে বাষ্প উৎপন্ন হতে হতে এই যে ওপরের ফাঁকা অংশটা সেটা কি হবে? বাষ্প দ্বারা পূর্ণ হতে থাকবে। এবার বাষ্প দ্বারা যত পূর্ণ হচ্ছে তুমি দেখো, মানে এই জাস্ট তরলের যে উপরিতলটা রয়েছে, তরলের উপরিতল এবং পাত্রের একদম উপরের অংশ, এই যে ফাঁকা জায়গাটা সেটা পুরোপুরি বাষ্প দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। হতে হতে ঠিক তরলের উপরিতলের সঙ্গে যে বাষ্পের কণাগুলো লেগে থাকবে, তরলের উপরিতলের সঙ্গে বাষ্পের যে কণাগুলো লেগে থাকবে তাদের কি হবে? সেই কণাগুলোর গতিশীলতা কম থাকবে। কেন কম থাকবে? কারণ তারা তরল কণার সঙ্গে মানে একটা সম্পর্কে আছে বা তরল কণার সঙ্গে যুক্ত হয়ে আছে, প্রায় বলাই চলে। তো সেই ক্ষেত্রে তরল কণাগুলো সেই বাষ্পের কণাগুলোকে আবার নিজের দিকে টেনে নিয়ে তরলে পরিণত করে নেবে। কি বললাম বিষয়টাকে বোঝো। এখানে একটা ছবি আঁকছি, ধরো এটা তরলের উপরিতল, এখানে তরল কণা রয়েছে আর এইগুলো বাষ্পের কণা, জাস্ট যারা তরলের উপরিতলের সঙ্গে লেগে আছে। তো এবারে যেহেতু তরল কণাগুলো কাছাকাছি এই বাষ্পের কণা রয়েছে, তরল কণাগুলো এদেরকে ধরে টেনে রাখছে না বা এদের ওপর আকর্ষণীয় প্রভাব খুব সহজে ফেলতে পারবে। আকর্ষণীয় প্রভাব ফেলতে পারলে এই বাষ্পের কণাগুলো, মানে ওপরে হচ্ছে বাষ্প, নিচে হচ্ছে তরল, এই তরল কণার কাছাকাছি যে বাষ্পের কণা থাকবে সেই বাষ্পের কণাগুলোকে অত সহজে নড়াচড়া করতে দেবে না বা তাদের গতিশীলতাকে কি করবে? আটকে দিচ্ছে। আটকে দেওয়া মানে এই বাষ্প কণাগুলোকে আবার তরল কণাগুলো নিজের মধ্যে টেনে নিচ্ছে। কিন্তু এই তরল কণা থেকে দূরে যারা রয়েছে, দূরে যে সমস্ত বাষ্পের কণা রয়েছে তাদের দূরত্ব বেশি হওয়ার ফলে কোনো আকর্ষণীয় প্রভাব বা কিছু প্রয়োগ করতে পারছে না, ফলে তারা বাষ্পীয় অবস্থায় ঘোরাঘুরি করছে।
অতএব একটা পরিস্থিতি এমন হবে যে বাষ্পায়ন হতে 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 এমন একটা সময় আসবে যেখানে বাষ্পায়নও হচ্ছে প্লাস বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে, মানে যেটা আমরা বলি ঘনীভবন। মানে বাষ্প তৈরি হচ্ছে, তরল তলের কাছাকাছি যে কণাগুলো রয়েছে তাদেরকে আবার তরলে পরিণত করে দিচ্ছে, ঘনীভবন হচ্ছে। তাহলে বাষ্পায়ন এবং ঘনীভবন দুটো প্রক্রিয়াই একটা টাইমে সমান হারে চলতে শুরু করবে। প্রথমে শুধু বাষ্পায়ন হচ্ছিল, এবার বাষ্পের পরিমাণ যত বাড়তে বাড়তে কি হচ্ছে, কিছু পরিমাণ বাষ্প তরল তলের কাছাকাছি চলে আসছে, যার ফলে তরল কণাগুলো সেই বাষ্প কণার উপরে আকর্ষণী প্রভাব প্রয়োগ করে তাদেরকে আবার ঘনীভূত করে তরলে পরিণত করে দিচ্ছে। বাষ্পায়ন হচ্ছে, ঘনীভবন হচ্ছে, যত বাষ্পায়ন হচ্ছে তত ঘনীভবন হচ্ছে, হতে হতে এক সময় এই দুটো প্রক্রিয়ার হার সমান হয়ে যায়। মানে বাষ্পায়ন যেই হারে ঘটে ঘনীভবনটাও সেই একই হারে ঘটে। এই পরিস্থিতিতে মানে কি, তাহলে ভেবে দেখো, বাষ্পায়ন এবং ঘনীভবন যদি সমান হারে হয় তাহলে এই অংশটায় উৎপন্ন বাষ্পের পরিমাণটা আর পরিবর্তন হচ্ছে না, কারণ অতিরিক্ত বাষ্প তৈরি হবে এরকম তো হচ্ছে না, কারণ বাষ্প তৈরি হওয়ার সাথে সাথেই সেটা কি হচ্ছে, ঘনীভূত হয়ে যাচ্ছে। তাহলে এই টাইমটায় মানে ঘনীভবন এবং বাষ্পীভবন প্রক্রিয়া যখন সমান হারে হচ্ছে তখন ওপরে উৎপন্ন বাষ্পের পরিমাণটা ধ্রুবক থাকছে, তখন ওই বাষ্প দ্বারা প্রযুক্ত যে চাপ হবে সেটাই হবে ওই তরলের বাষ্প দ্বারা প্রযুক্ত চাপ, মানে বাষ্পচাপ, তরলের বাষ্পচাপ। আশা করি বোঝাতে পেরেছি। আমি বিষয়টা লিখি, তোমরা দেখো। অনেক কিছু কথা আমি এখানে বললাম, তোমরা ভিডিওটা কিন্তু ভালো করে শুনতে থাকবে কথাগুলো। কি বলছি, তরলের ঘনীভবন ও বাষ্পায়ন প্রক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় মানে যত পরিমাণ ঘনীভবন হচ্ছে তত পরিমাণ বাষ্পায়ন হচ্ছে। যখন সাম্যাবস্থায় থাকে তখন ওই তরল দ্বারা উৎপন্ন বাষ্পর চাপকেই তরলের বাষ্পচাপ বলে। বুঝতে পারলে বিষয়টা? আমি আরো একবার বলছি যে প্রথমে তো শুধুমাত্র বাষ্পায়ন হয়, কিন্তু যত বাষ্পের পরিমাণ বাড়তে থাকছে সেই বাষ্প কি হবে, তরল তলের একদম কাছাকাছি আসতে শুরু করবে, কারণ ওপরের ফাঁকা জায়গাটা তো বাষ্প দ্বারা পূর্ণ হচ্ছে। এবার তরলের কাছাকাছি যে বাষ্প কণাগুলো আসবে তারা ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে ঘনীভবন প্রক্রিয়া তখন শুরু হচ্ছে। এবার এক সময় কি হবে, ঘনীভবন এবং বাষ্পায়ন প্রক্রিয়া সমান হারে হলে, সমান গতিতে হলে এই ফাঁকা জায়গায় উৎপন্ন বাষ্পের পরিমাণের আর কোনো পরিবর্তন হবে না, কারণ বাষ্পায়ন যেই হবে সেটা তো আবার ঘনীভূত হয়ে যাচ্ছে। অতিরিক্ত যতটা বাষ্প তৈরি হবে সেটা আবার কি হচ্ছে, ঘনীভূত হয়ে যাচ্ছে। তাহলে এখানে বাষ্পের পরিমাণটা কি হয়ে গেল, ধ্রুবক হয়ে গেল। তখনই ওই বাষ্প দ্বারা যে প্রযুক্ত চাপ আমরা পাবো সেটাই হবে তরলের বাষ্পচাপ, তরলের বাষ্পচাপ। ওকে, এবারে তোমরা বলতে পারবে যে তরলের বাষ্পচাপ বিভিন্ন ধরনের তরলের ক্ষেত্রে কীরকম হয়। যাদের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণী বলের মান কম তাদের ক্ষেত্রে বাষ্পচাপ খুব বেশি হবে, আবার যাদের ক্ষেত্রে আন্তরাণবিক আকর্ষণ বল বেশি তাদের বাষ্পচাপ কম হবে, তাই না? প্রথমে যেই আমি উদাহরণটা দেখালাম তোমাদের, যে মানে বাষ্পায়নের হার বেশি মানেই সেক্ষেত্রে বাষ্পচাপ বেশি, খুব স্বাভাবিক, কারণ বেশি পরিমাণে বাষ্প মানে যত তাড়াতাড়ি বাষ্প উৎপন্ন হবে তত সে বাষ্পচাপটাও বেশি প্রয়োগ করতে পারবে, বেশি পরিমাণে প্রয়োগ করতে পারবে। ওকে, সে পয়েন্টটাও তোমরা লিখে নাও যে
ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে আন্তঃআণবিক আকর্ষণী বল। ফোর্স যত বাড়বে ততই সেই তরলের ক্ষেত্রে ভেপার প্রেশার বা বাষ্পচাপ বাড়বে। তরলের বাষ্পচাপ মানে হচ্ছে ভেপার প্রেশার। ঠিক আছে, নেক্সট। আর হ্যাঁ, বাষ্পচাপের যখন তোমরা কথা বলবে অবশ্যই আমি তোমাদেরকে তখনও বলেছি যে নির্দিষ্ট উষ্ণতাটা অবশ্যই মেনশন করবে, কারণ উষ্ণতা পরিবর্তন করলে সেখানে চাপের মান তো পরিবর্তন হবেই। নির্দিষ্ট উষ্ণতা অবশ্যই, এই কথাটা মেনশন করা ভীষণভাবে জরুরি, নির্দিষ্ট উষ্ণতায়। কেমন? ওকে, পরবর্তী পয়েন্ট। পরবর্তী পয়েন্ট হচ্ছে বয়েলিং অফ লিকুইড বা তরলের স্ফুটন। এখন তোমাদের এই বিষয়গুলো কেন পড়তে হচ্ছে? ক্লাস 12-এ তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিন্তু তোমাদের এগুলো খুব হেল্প করবে বিষয়গুলো আগে থেকে জানা থাকলে। কেমন? আমি আগে এটা বলে নিই, তারপর কিছু বিষয় তোমাদেরকে আবার বলছি কিছু উদাহরণ হিসাবে। এটা একটা তরল বাইরে থেকে তাপ দিচ্ছ, কি হবে? উপরিতল থেকে বাষ্পায়ন। কেমন? ধরো এটা এরকম ঢাকা দেওয়া আছে, বাষ্প তৈরি হচ্ছে। তোমরা বলতে পারো যে আমি স্ফুটন বলছি, আবার এখানে বাষ্পায়নের কথা বলছি কেন? স্ফুটন আর বাষ্পায়নের প্রক্রিয়াটা অনেকটা একই রকম, মানে শুরুর বিষয়টা একই রকম, যে স্ফুটনের ক্ষেত্রেও তরল থেকে বাষ্প উৎপন্ন হবে, আর বাষ্পায়নের ক্ষেত্রে তো হচ্ছেই, তোমরা দেখলে, মানে ভেপার তৈরি হচ্ছে বা বাষ্প একই রকম তৈরি হচ্ছে। হতে এখানে কি হয়? এখানে একটা বিষয়ের কিন্তু প্রভাব আছে যেটা বাষ্পায়নের ক্ষেত্রে ছিল না। সেই প্রভাবটা কি? প্রভাবটা হচ্ছে বাহ্যিক চাপ। স্ফুটনের ক্ষেত্রে প্রভাব রয়েছে একটা, কার প্রভাব রয়েছে? বাহ্যিক চাপ। কেমন? তো কিরকম ভাবে প্রভাব রয়েছে? দেখো, আমাদের বাহ্যিক চাপ বা বায়ুমণ্ডলীয় চাপ, তার মান কত? তার মান হচ্ছে, আমরা মোটামুটি জানি 1 অ্যাটমসফিয়ার।
1 অ্যাটমসফিয়ার, জানোই তোমরা 1 অ্যাটমসফিয়ার। এবারে এই ঢাকনা লাগানো পাত্রটায় আমি একটা তরল রেখেছি, তরল রেখে তাকে আমি উত্তপ্ত করছি। উত্তপ্ত করা হচ্ছে মানে ধরো 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, এভাবে যেতে যেতে আমি কি করলাম, আমি 80 ডিগ্রিতে পৌঁছলাম। 80 ডিগ্রিতে পৌঁছানোর পরে দেখা যাচ্ছে যে এই ঢাকনাটা আপনি ওপর দিকে উঠতে শুরু করছে। ঢাকনাটা ওপর দিকে উঠতে শুরু করছে মানে এই বাষ্পটা এই পাত্র থেকে বেরিয়ে যেতে চাইছে। এবার তোমরা একটা কথা ভাবো, আমরা এই যে সোজা দাঁড়িয়ে আছি কেন? বায়ুমণ্ডলীয় চাপ তো আমাদের ওপর পড়ছে, বায়ুমণ্ডলের যে চাপটা সেটা তো আমাদের ওপর পড়ছে। সেই চাপটাকে ব্যালেন্স করছে কে? আমাদের অভ্যন্তর যে চাপ, আমাদের যে ভেতরকার যে চাপ বা অভ্যন্তরের যে চাপ, সেইটা বায়ুমণ্ডলীয় চাপটাকে প্রতিহত করছে মানে যেহেতু সমান পরিমাণ চাপ দিচ্ছে, মানে বাহ্যিক চাপ যতটা মান, আমাদের শরীরের অভ্যন্তরস্থ চাপটাও সেই একই মান ভেতর থেকে দিচ্ছে। তো দুটো চাপের মান যদি সমান হয় তাহলে সেই কারণে তার ফলে কি হচ্ছে, আমরা সাম্যাবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছি বা ব্যালেন্সড দাঁড়িয়ে আছি। যখন ধরো ঝড় হয়, ঝড় মানে কি, খুব হাই প্রেশারে হাওয়াটা আসছে, তখন দেখো আমরা ঝুঁকে যাই, মানে যেদিক থেকে হাওয়া আসছে তার উল্টো দিকে ঝুঁকে যায়। তার মানে কি, তখন চাপটা আমাদের শারীরিক চাপ বা আমাদের অভ্যন্তর যে চাপ তার থেকে বেশি। অতএব সেই চাপটাকে আমরা সেই মুহূর্তে প্রতিহত করতে পারি না বলে আমরা একটু ঝুঁকে যাই পেছন দিকে, যেদিক থেকে হাওয়া আসে তার পেছন দিকে ঝুঁকে যাই। তো এইখানে বিষয়টা এরকম হচ্ছে যে এই ঢাকনাটার ওপরে বাহ্যিক চাপ 1 atm ছিল। শুরুতে এই বাষ্পটা আর বায়ুমণ্ডলীয় চাপ কি, মানে গ্যাসের জন্য এই চাপটা তৈরি হচ্ছে। শুরুতে এই তরলের এই অংশে কোনো গ্যাস ছিল না বা কোনো বাষ্প ছিল না। উত্তাপ দেওয়ার পরে ধীরে ধীরে বাষ্প উৎপন্ন হচ্ছে এবং তার বাষ্প চাপটাও বাড়ছে এবং তার চাপটাও বাড়ছে। তো চাপ বাড়তে এখানে কিন্তু আমি তরলের বাষ্পচাপ কত সেটা আমি বলছি না, আমি এখানে টেম্পারেচার বাড়াতে একটা পর্যায়ে গেছি, সেই পর্যায়ে কি হচ্ছে ওটাই বলছি, খেয়াল করো। তো বাষ্প উৎপন্ন হতে তাদের একটা চাপ প্রযুক্ত হচ্ছে ঢাকনার ওপরে বা পাত্রের দেওয়ালে চাপ প্রযুক্ত হচ্ছে। টেম্পারেচার বাড়াতে এখানে বাষ্পটাও বেশি উৎপন্ন হচ্ছে। 80 ডিগ্রিতে দেখা গেছে এইখানে উৎপন্ন বাষ্পের চাপের মান 1 atm এর মতো হয়েছে। 1 atm এর মতো হয়েছে। বাইরের চাপটাও 1 atm, অভ্যন্তর বা বাষ্প চাপ যেটা তারও চাপ 1 atm। তাহলে কি দুটো চাপ ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স হয়ে যাওয়ার ফলে ঢাকনাটা আস্তে আস্তে কি হচ্ছে, একটু নড়ছে মানে এর পরেও আমি যদি টেম্পারেচারটা বাড়াই তাহলে কি হবে, এর বাষ্পচাপ 1 atm এর থেকে বেড়ে যাবে। 1 atm থেকে বেড়ে যাবে যদি 80 ডিগ্রি পরে বাড়াই চাপটা, এই উষ্ণতাটা বা তাপটা বেড়ে গেলেই কি হবে, এই ঢাকনাটা মানে খুলে যাবে আর ভেতর থেকে বাষ্পগুলো বেরিয়ে যাবে। খুব এখানটা জায়গাটা নোংরা হয়ে গেল, কিন্তু আমি তোমাকে বিষয়টা জাস্ট বোঝাতে চাইছি কি, যে যখন বাহ্যিক চাপ এবং অভ্যন্তরে থাকা বাষ্পের চাপ 1 atm হয়েছে, তখন ঢাকনাটা একটা মানে কাঁপতে শুরু করছে যে কোনো মুহূর্তেই ভেতরের বাষ্পটা বেরিয়ে যেতে পারে, কারণ দুদিকের চাপটা সমান হয়ে গেছে। এবারে যদি আরও বেশি আমি উত্তাপ দিই তাহলে এই বাষ্পের চাপটা আরও বাড়বে, কারণ উষ্ণতার সাথে চাপ বাড়ে তোমরা জানো। তো 1 atm, এই বাষ্পের চাপটা 1 atm এর থেকে যদি বেড়ে যায় তাহলে কি হবে, ঢাকনাটা খুলে দিয়ে অটোমেটিক্যালি ঢাকনাটা খুলে যাবে আর ভেতরের বাষ্পগুলো বেরিয়ে যাবে। অর্থাৎ তুমি ভাবো যে একজন আরেকজনকে একটা সিস্টেম মানে বায়ুমণ্ডল তরলের বাষ্পটাকে দমিয়ে রাখতে চাইছিল তার প্রভাব দিয়ে বা তার চাপ দিয়ে।
এবার তরলের যে বাষ্প তার চাপ যদি বায়ুমণ্ডলের চাপের থেকে বেড়ে যায়, তখন বায়ুমণ্ডলের চাপকে অতিক্রম করে দিয়ে বাষ্পটা বেরিয়ে যাবে। তাহলে এরকম না বিষয়টা, যে একজন আরেকজনকে দমিয়ে রাখতে চাইছে, যাকে দমিয়ে রাখতে চাইছে সে বেশি পাওয়ারফুল হয়ে গেলে কি হবে, আরেকজনকে টেক্কা দিয়ে সে বেরিয়ে যাবে। যেই পয়েন্টে বা যেই টেম্পারেচারে সেই ঘটনাটা ঘটে, সেই টেম্পারেচারকে বলা হয় স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট, আর ঘটনাটাকে বলা হয় স্ফুটন। তখন কিন্তু শুধুমাত্র তরলের উপরিতল থেকেই সব বাষ্পীভূত হবে এমন নয়, এই ভেতরের যে কণাগুলো আছে তারাও বাষ্প হয়ে বেরোতে শুরু করে। মানে তখন তরলের উপরিতল বলো বা মধ্যবর্তী অংশ বলো, সব জায়গা থেকে বাষ্পীভবন হতে থাকে। কারণ কি, তখন এদের ওপর তো বাহ্যিক চাপটা আর বেশি নেই, তখন এরা ফ্রিভাবে বেরিয়ে যেতে পারে। প্রথমে কি ছিল, প্রথমে একদম দমিয়ে রেখেছিল, কিন্তু এখন যাকে দমিয়ে রাখছে সেই সিস্টেমেরই বেশি পাওয়ার হয়ে গেছে, তখন সে যা খুশি তাই করবে। তোমরা তো বাড়িতে ধরো ভাতের যে হাঁড়ি আছে, সে ভাতের হাঁড়ি দেখেছো, ভাত ফুটতে দেখেছো, সেখানে কী হয়, যদি ঢাকা লাগানো থাকে তাতে বাষ্প উৎপন্ন হচ্ছে। তো ভাতের হাঁড়ির কথা ছাড়ো, তুমি প্রেশার কুকার দেখো না, প্রেশার কুকারের মাথায় একটা ক্যাপ লাগানো থাকে। এবার সেই ক্যাপটা কি করছে, চাপ দিচ্ছে, পিস্টনের মতো জিনিসটা চাপ দিচ্ছে। সেই চাপটা কার ভিত্তিতে, বায়ুমণ্ডলীয় চাপের ভিত্তিতে ক্যাপটা তোমার, ধরো এটা ক্যাপ এরমভাবে বসে গেল, বায়ুমণ্ডলীয় চাপ বা প্রেশার কুকারের ভেতরে একটা বাষ্প তৈরি হচ্ছে, হতে 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 দেখো না অনেক সময় ওই পিস্টনটা কাঁপছে, কাঁপতে কাঁপতে কী হয়, খুলে মানে ওপর দিকে উঠে গেল, ভেতর থেকে ভেপারটা বেরিয়ে গেল। আর তার ভেতরে যে জল আছে সেই জলটা কন্টিনিউয়াসলি ফুটতে থাকে, সব অংশ থেকেই ফুটতে থাকে। অর্থাৎ ওকে যে চাপ দিয়ে দমিয়ে রাখতে চাইছিল তারই এখন পাওয়ার কমে গেছে, তাই সিস্টেম থেকে সমস্ত অংশ থেকে তরল ফুটতে শুরু করছে, মানে তরল তল থেকে তার ভৌত অবস্থা চেঞ্জ করে নিতে চাইছে সহজেই। সো সেই বিষয়টাকেই বলা হয় তরলের স্ফুটন। আর যে টেম্পারেচারে এই ঘটনা ঘটে, সেই টেম্পারেচারকেই বলা হয় স্ফুটনাঙ্ক। আশা করি তোমরা এই ডায়াগ্রামটা দিয়ে যেটা বোঝাতে চাইছিলাম তোমরা বুঝতে পেরেছো। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। বয়েলিং টেম্পারেচার বা স্ফুটনাঙ্ক। যে উষ্ণতায় তরল থেকে উৎপন্ন বাষ্পচাপের মান বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়, তখন তরলের সমস্ত অংশ ফুটতে থাকে। তো সরাসরি বাষ্পে পরিণত হয়। গতিশক্তিও বাড়ছে এই অবস্থায়। গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, পাত্র থেকে তারা বেরিয়ে যাচ্ছে, কেমন? তো এই হচ্ছে ব্যাপার। এবারে তোমরা ভাবো, যাদের ক্ষেত্রে বাষ্পায়নের হার যাদের ক্ষেত্রে বেশি, তাদের ক্ষেত্রে বয়েলিং পয়েন্ট কি হবে, কম হবে। যাদের বাষ্পায়নের হার বেশি, তাদের
বয়লিং পয়েন্ট, তাদের বয়লিং পয়েন্ট কম। কেন? কারণ দেখো অ্যালকোহল আর জল, অ্যালকোহল সাধারণ উষ্ণতাতে মানে সাধারণ অবস্থায় তুমি যদি রাখো তাহলে কি হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হচ্ছে। জল তো সেই অর্থে সেরকম বাষ্পীভূত হয় না সাধারণ অবস্থায়। তো দেখা গেছে এরকম, আমি একটা তোমাদের পার্টিকুলার একটা উদাহরণ দিচ্ছি। ইথানল, ইথানল তার মানে বয়লিং টেম্পারেচার হচ্ছে 78 ডিগ্রি, আর যেখানে জলের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি। এটা কেন তাহলে? ইথানল যেহেতু সাধারণ অবস্থাতেই প্রচুর পরিমাণে বাষ্প উৎপন্ন করে, তাই কম উষ্ণতা দিলেই তার ক্ষেত্রে বাষ্পচাপ 1 অ্যাটমসফিয়ার পৌঁছে যাবে। কিন্তু জলের ক্ষেত্রে যেহেতু সাধারণ অবস্থায় বাষ্পায়নের হার কম, তাই তার বাষ্প উৎপন্ন করতে মানে যে বাষ্প 1 ATM চাপ দিতে পারে সেই পরিমাণ বাষ্প উৎপন্ন করতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগে। তাই জন্য যার ক্ষেত্রে বাষ্পায়নের হার বেশি তার ক্ষেত্রে বয়লিং পয়েন্ট কম হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো যেই জায়গায় চাপ কম, যে জায়গায় চাপ কম, ধরো এ একটা এরিয়া, বি একটা এরিয়া, দুটো এরিয়া আছে। এখানে চাপ 1 ATM এর বেশি, এখানে চাপ 1 ATM এর বেশি। চাপ মানে এটা বায়ুমণ্ডলীয় চাপ, আর এইখানে 1 ATM থেকে কম, তাহলে বয়লিং পয়েন্ট কি হবে বলো তো? বয়লিং পয়েন্ট কি হবে? এখানে বেশি হবে, এখানে কম হবে। মানে আমি বলতে চাইছি বয়লিং পয়েন্ট একটা যৌগ আছে, মনে করো M, বয়লিং পয়েন্ট M একটা যৌগ রয়েছে। M যৌগের বয়লিং পয়েন্ট মনে করো 120 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন অবস্থায়? 1 ATM অবস্থায়। মানে যেখানে চাপ 1 ATM, 1 অ্যাটমসফিয়ার চাপ যে জায়গায়, সেখানে M যৌগটাকে উত্তপ্ত করলে দেখা গেছে তার স্ফুটনাঙ্ক বিপি মানে হচ্ছে বয়লিং পয়েন্ট, ব্লাড প্রেশার নয় বা অন্য কিছু নয়, বিপি মানে বয়লিং পয়েন্ট। আমি এখানে লিখেই দিই, বয়লিং টেম্পারেচার বা বয়লিং পয়েন্ট একই ব্যাপার। তো 120 ডিগ্রি। এবারে যদি চাপ 1 ATM এর থেকে বেশি হয় তাহলে বাষ্পচাপ, এই M যৌগ থেকে উৎপন্ন বাষ্পচাপটার মানও 1 ATM এর থেকে বেশি হতে হবে। তো বেশি বাষ্প উৎপন্ন করতে গেলে বেশি টেম্পারেচারে উত্তপ্ত করতে হবে, তাই 120 ডিগ্রির থেকে বেশি হয়ে যাবে, গ্রেটার দ্যান 120 ডিগ্রি। আর যেখানে ATM এর থেকে কম চাপ, সেখানে বাষ্প দ্বারা উৎপন্ন চাপটাও কম হবে, তাহলে সেখানে কি হবে? 120 ডিগ্রির থেকে কম হবে। মানে বলতে চাইছি যেই অঞ্চলের বায়ুমণ্ডলীয় চাপ 1 অ্যাটমসফিয়ারের থেকে কম, সেখানে যদি M যৌগটা নিয়ে গিয়ে উত্তপ্ত করো তাহলে তার দ্বারা উৎপন্ন বাষ্পচাপটাকে 1 ATM এর থেকে কম হলেই চলবে। 1 ATM থেকে কম মানে বায়ুমণ্ডলীয় চাপ যা মান দেখাবে সেই মানে পৌঁছলেই হয়ে যাবে। তো 120 ডিগ্রিতে উত্তপ্ত করলে তো 1 ATM হচ্ছিল, তাহলে 1 ATM এর থেকে কম চাপ আমি কোন উষ্ণতায় পাবো? নিশ্চয়ই 120 ডিগ্রির থেকে কম উষ্ণতায় পাবো, তাই সেখানে বয়লিং পয়েন্টও কমবে। তোমাদের দেখবে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন ছিল যে পাহাড়ি এলাকায় বয়লিং পয়েন্ট একরকম আর সমতলে বয়লিং পয়েন্ট আরেক রকম। এরকম কেন হয়? কারণ উচ্চতার হিসাবে চাপের মান পরিবর্তিত হচ্ছে, চাপের মান পরিবর্তিত হলে বয়লিং পয়েন্টও চেঞ্জ হয়ে যাবে। তো সেই বিষয়টা এই কারণেই হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো মোটামুটি আমি এইখানেই ভিডিওটা শেষ করব। এছাড়াও আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তরলের ক্ষেত্রে, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আনছি। আর এইখানে যা যা কিছু আমি পড়ালাম
চেষ্টা করেছি তোমাদেরকে হেল্প করার বা তোমাদেরকে বোঝানোর। এছাড়া প্রবলেম হলে তোমরা তো আমাকে নিশ্চয়ই জানাবেই। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও, সাজেশনস থাকলে বলো। ভিডিওটা লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সবাই ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। আবার পরে ভিডিওতে দেখা হবে। গুড বাই।